আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবে সুস্থ রয়েছ এবং বাসায় থেকে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মাস্টার্স শেষ পর্বের গুণগত ও পরিমাণগত গবেষণা পদ্ধতি, অনার্স তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষণ মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গবেষণার নকশা বা রিসার্চ ডিজাইন। একে পরীক্ষণমূলক নকশা বা এক্সপেরিমেন্টাল ডিজাইনও বলা হয়ে থাকে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই যে গবেষণার নকশা বলতে কি বুঝি। বিজ্ঞানভিত্তিক গবেষণা পরিচালনা করতে হলে একজন গবেষককে গবেষণার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কাল্পনিক নকশা প্রণয়ন করতে হয়, যে নকশাকে বাস্তব প্রয়োগ করে গবেষণার কর্মসম্পাদন করতে হয়। এই নকশার মধ্যে গবেষণার পাত্র, নকশা, প্রকল্প, উদ্দেশ্য, পদ্ধতি, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, ফলাফল, আলোচনা, বাস্তবিক প্রয়োগ এবং সহায়ক গ্রন্থাবলী ইত্যাদি সুবিন্যস্ত এবং ধারাবাহিকভাবে বিজ্ঞানসম্মত বর্ণনা থাকতে হয়। তাহলে বলা যায় নকশা হচ্ছে এক ধরনের পরিকল্পনা, অর্থাৎ একটা পরিস্থিতি উদ্ভব হওয়ার পূর্বেই ওই পরিস্থিতিতে কার্যকরী করার উপযোগী সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হচ্ছে গবেষণার নকশা। এই গবেষণা নকশা সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার ভিতরে কার্ল স্মিথ ও সঙ্গীদের সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কার্ল স্মিথ ও তার সঙ্গীরা 1976-এ বলেছেন, "The design of an experiment refers to the selection and arrangement of conditions under which observation will be made." অর্থাৎ পরীক্ষণের নকশা বলতে বোঝায় যেসব শর্তের অধীনে পর্যবেক্ষণ করা হয় সেগুলোকে নির্বাচন, বিন্যাস ও সাজানো। তাহলে আমরা বলতে পারি নকশা হচ্ছে একটি পরিকল্পনা যাতে গবেষণার প্রশ্নের উত্তর পাওয়ার লক্ষ্যে পর্যবেক্ষণের শর্তাবলী, উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণের কৌশল ইত্যাদি চিহ্নিত করা হয়। তাহলে আশা করছি তোমরা গবেষণার নকশা বলতে কি বুঝছো বিষয়টি বুঝতে পেরেছ। যে কোনো নকশা প্রণয়নের ক্ষেত্রে 4টি পর্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য, অর্থাৎ একটি নকশা প্রণয়ন করতে গেলে তার 4টি পর্যায় বা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। সেই বিষয়গুলি হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি। এক হচ্ছে নমুনায়নের নকশা, 2 হচ্ছে পর্যবেক্ষণমূলক নকশা, পর্যবেক্ষণমূলক নকশা, 3 হচ্ছে তথ্যগাণিতিক নকশা, তথ্যগাণিতিক নকশা, 4 হচ্ছে কার্যকরী নকশা, কার্যকরী নকশা। তাহলে দেখো, একটি গবেষণা নকশার ক্ষেত্রে যে 4টি বিষয় বা যে 4টি পর্যায় রয়েছে সেই 4টি পর্যায় হচ্ছে নমুনায়নের নকশা, পর্যবেক্ষণমূলক নকশা, তথ্যগাণিতিক নকশা, আর 4 হচ্ছে কার্যকরী নকশা। তাহলে প্রথমটি কি, নমুনায়নের নকশা বা যাকে আমরা স্যাম্পলিং ডিজাইন বলতে পারি। এই পর্যায়ে কি কি বিষয় থাকবে দেখো। নমুনায়নের নকশার ক্ষেত্রে আমরা যে নমুনা নির্বাচন করব সেটি কোন সমগ্র থেকে নির্বাচন করব, অর্থাৎ সমগ্র থেকে কোন ধরনের নমুনা নির্বাচন করব এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করব সেই বিষয়টি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত এই নমুনায়নের নকশার পর্যায়ে করা হয়ে থাকে। তাহলে নমুনায়নের নকশা বা স্যাম্পলিং ডিজাইনের ক্ষেত্রে কি করা হয়ে থাকে, সমগ্র থেকে আমরা কোন ধরনের নমুনা নির্বাচন করব এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করব সেই বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে পর্যবেক্ষণমূলক নকশা বা অবজারভেশনাল ডিজাইন। এই অবজারভেশনাল ডিজাইনটি কি, এক্ষেত্রে দেখো পর্যবেক্ষণমূলক নকশার ক্ষেত্রে হচ্ছে আমরা যখন নকশাটি প্রণয়ন করব তখন কোন কোন সুনির্দিষ্ট বিষয়ের প্রতি বা কোন কোন বিষয়গুলির প্রতি আমরা লক্ষ্য রাখব সেই বিষয়গুলিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা।
অর্থাৎ পর্যবেক্ষণের যেই শর্তাবলী আমরা এই নকশার ক্ষেত্রে দেখে থাকবো সেই বিষয়গুলি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করাই হচ্ছে পর্যবেক্ষণমূলক নকশা। এরপরে হচ্ছে তথ্যগাণিতিক নকশা অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন। এই তথ্যগাণিতিক নকশা কি? তথ্যগাণিতিক নকশা হচ্ছে গবেষণার নকশার ক্ষেত্রে কোন ধরনের পরিসংখ্যানিক যাচাই ব্যবহার করা হবে সেই বিষয়টি এখানে নির্দিষ্ট করা হয়ে থাকে। অর্থাৎ গবেষণা নকশা তৈরির ক্ষেত্রে আমরা কোন ধরনের পরিসংখ্যানিক যাচাই বা পরিসংখ্যানিক তথ্য ব্যবহার করব সেই বিষয়টি নির্ধারণ করা হয়ে থাকে। এরপর হচ্ছে কার্যকরী সংজ্ঞা, কার্যকরী নকশা। কার্যকরী নকশা হচ্ছে বা যেটাকে আমরা অপারেশনাল ডিজাইন বলবো, এই কার্যকরী নকশাটি হচ্ছে এই যে তিনটি প্রক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে নমুনায়নের নকশা, পর্যবেক্ষণমূলক নকশা এবং তথ্যগাণিতিক নকশা, যে প্রক্রিয়ার মাধ্যমে এই তিনটি বিষয় আমরা বর্ণনা করব ধারাবাহিকভাবে, যেই প্রক্রিয়ার মাধ্যমে বর্ণনা করব সেই প্রক্রিয়াটির বিশদ আলোচনাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা। অর্থাৎ ধারাবাহিকভাবে এই যে প্রক্রিয়াটি বর্ণনা করা সেটি হচ্ছে কার্যকরী সংজ্ঞা। তাহলে আমরা সাধারণ গবেষণার নকশার ক্ষেত্রে যে চারটি বিষয় বা পর্যায় আমরা দেখতে পারি সেই চারটি পর্যায় হচ্ছে নমুনায়নের নকশা, পর্যবেক্ষণমূলক নকশা, তথ্যগাণিতিক নকশা বা কার্যকরী নকশা। মানে প্রত্যেকটি নকশার ক্ষেত্রে এই চারটি বিষয় বা স্তর আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আশা করি এটি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব একটি নকশাকে কখন আমরা ভালো বা উত্তম নকশা বলবো, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে একটি নকশাকে ভালো এবং উত্তম নকশা বলা যায়। এই প্রশ্নটি মাস্টার্স শেষ পর্ব, অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই প্রশ্নটি আসে। এটি তো খ বা গ বিভাগের জন্য। যখন খ বিভাগের জন্য আসে তখন সংক্ষিপ্ত আকারে লিখবে, আবার যখন গ বিভাগের জন্য আসে তখন বিশদভাবে আলোচনা করবে। এটি যে শুধু পরীক্ষার জন্য তা নয়, এটি কিন্তু তোমাদের যে কোনো পরবর্তী সময় যে কোনো গবেষণা যখন করতে যাবে তখন গবেষণার নকশা হচ্ছে গবেষণার একটি অবিচ্ছেদ্য অংশ। অতএব এই ক্ষেত্রে গবেষণার নকশার যে বৈশিষ্ট্য সেগুলি তোমাদেরকে জানা থাকা দরকার তার প্রয়োজনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে চলো এখন আমরা আলোচনা করব একটি ভালো বা উত্তম নকশার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথম 1 নাম্বার হচ্ছে নমনীয়তা। 1 হচ্ছে নমনীয়তা বা নমনীয়। 2 হচ্ছে মিতব্যয়িতা, মিতব্যয়িতা এবং বা ও কার্যকরী। 3 হচ্ছে সংখ্যাগত বর্ণনা, সংখ্যাগত বর্ণনা। 4 হচ্ছে সত্যিকার প্রভাব, সত্যিকার প্রভাব। 5 হচ্ছে নির্ভরযোগ্যতা, নির্ভরযোগ্যতা। 6 হচ্ছে যথার্থতা। 7 হচ্ছে নিরপেক্ষতা। 8 হচ্ছে কার্যকারণ সম্পর্ক, কার্য-কারণ সম্পর্ক। 9 হচ্ছে ভবিষ্যৎবাণী। 10 হচ্ছে সর্বোচ্চ তথ্য প্রদান, সর্বোচ্চ তথ্য প্রদান। 11 হচ্ছে নির্ভুলতা। 11 হচ্ছে নির্ভুলতা। 12 হচ্ছে বাহ্যিক প্রভাব, বাহ্যিক প্রভাব।
13 হচ্ছে সাধারণীকরণ, সাধারণীকরণ। 14 হচ্ছে প্রয়োজনারিক্ততা। 15 হচ্ছে দক্ষতা। 16 হচ্ছে প্রকল্প যাচাই, প্রকল্প যাচাই। 17 হচ্ছে সঠিক তথ্য। 18 হচ্ছে স্থায়ী ভুল এড়ানো। 19 হচ্ছে ছকের আকৃতি। 20 হচ্ছে দৈব ভুল। 21 হচ্ছে পরীক্ষণ পাত্র। তাহলে দেখো, একটি ভালো বা উত্তম নকশার এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলি কি কি দেখো: নমনীয় বা নমনীয়তা, মিতব্যয়িতা ও কার্যকরী, সংখ্যাগত বর্ণনা, সত্যিকার প্রভাব, নির্ভরযোগ্যতা, যথার্থতা, নিরপেক্ষতা, কার্যকারণ সম্পর্ক, ভবিষ্যৎবাণী, সর্বোচ্চ তথ্য প্রদান, নির্ভুলতা, বাহ্যিক প্রভাব, সাধারণীকরণ, প্রয়োজনারিক্ততা, দক্ষতা, প্রকল্প যাচাই, সঠিক তথ্য, স্থায়ী ভুল এড়ানো, ছকের আকৃতি, দৈব ভুল, পরীক্ষাপত্র। মাস্টার্স শেষ পর্ব, অনার্স 3য় বর্ষ এবং অনার্স 1ম বর্ষ সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, এই প্রশ্নটি যখন গ বিভাগের জন্য আসবে তখন তোমরা 21টি পয়েন্টে উল্লেখ করবে। বর্ণনা সংক্ষিপ্ত করে দিবে, কিন্তু পয়েন্ট 21টি উল্লেখ করার চেষ্টা করবে। আচ্ছা, চলো এখন আমরা পয়েন্টগুলি আলোচনা করি। প্রথম পয়েন্ট হচ্ছে নমনীয় বা নমনীয়তা, যাকে আমরা কি বলি? ফ্লেক্সিবল। নমনীয়তাটা কি? নমনীয় হচ্ছে যখন কোনো একটি গবেষণা নকশা তৈরি করব, নকশাটিকে অবশ্যই সহজবোধ্য হতে হবে এবং সেই নকশাটিকে কি এটি যেন বাস্তবে প্রয়োগ করা যায়, এরকম একটি নকশা হতে হবে। আচ্ছা, 2 নাম্বার দেখো, মিতব্যয়িতা এবং কার্যকরী। মিতব্যয়িতা এবং কার্যকরী বিষয়টি কি? গবেষণার নকশাটিকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে, কারণ কোনো গবেষক যখন একটি গবেষণা করার জন্য নকশা প্রণয়ন করবেন তখন যদি সেটি ব্যয়বহুল হয় তাহলে তার পক্ষে সেটি করা কষ্টসাধ্য হয়ে যাবে, হয়তো একসময় গবেষণাটি আর নকশাটি প্রণয়নই করা হবে না। এই জন্য অবশ্যই গবেষণা নকশাটিকে মিতব্যয়ী হতে হবে এবং কার্যকরী হচ্ছে যে এটি যখন গবেষণা নকশাটি তৈরি করা হবে তখন যেন সেটি পরবর্তী সময়ে কার্যকরী ভূমিকা রাখে, সেদিকটিতে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো সংখ্যাগত বর্ণনা। সংখ্যাগত বর্ণনাটি কি, বা আমরা যাকে নিউমেরিক্যালি এক্সপ্রেস বলে থাকি। সংখ্যাগত বর্ণনা হচ্ছে সত্যিকার প্রভাব এবং নমুনায় প্রাপ্ত অনির্ভরশীল চলের প্রভাবের মধ্যে যে পার্থক্য থাকবে সেগুলি সংখ্যাগতভাবে প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ সেটি সংখ্যাগতভাবে যেন বর্ণনা করা যায় সেই বিষয়টি থাকতে হবে। এরপর হচ্ছে সত্যিকার প্রভাব। সত্যিকার প্রভাবটি কি দেখো, নকশাটি এমন হতে হবে যেন নিশ্চিত করতে পারবে যে নমুনায় প্রাপ্ত অনির্ভরশীল চলের প্রভাব জনসমষ্টিতে বিরাজমান সত্যিকারের প্রতিফলন দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে গবেষণাটি তৈরি করব সেক্ষেত্রে অনির্ভরশীল চলের প্রভাব যেন সেই জনসমষ্টির উপর পড়ে, অর্থাৎ অনির্ভরশীল চলের প্রভাবের ফলে এই যে জনসমষ্টির যে আচরণ বলি বা যে বিষয়টি নিয়ে গবেষণা তার জন্য প্রতিফলন, মানে অর্থাৎ হচ্ছে যে অনির্ভরশীল চলের প্রয়োগের ফলে জনসমষ্টির আচরণের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেই বিষয়টি থাকতে হবে। এরপরে হচ্ছে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি কি? আমরা জানি নির্ভরযোগ্য হচ্ছে যখন একটি গবেষণা করা হয় তখন গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলটি
যদি এই গবেষণাটি বারবার করা হয় এবং যদি একই ধরনের ফলাফল পাওয়া যায় তখন সেই গবেষণাটিকে আমরা নির্ভরযোগ্য বলে থাকি। অর্থাৎ গবেষণার নকশা প্রণয়নের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যেন নকশাটি অধিক নির্ভরযোগ্য হয়, অর্থাৎ পরবর্তী সময়ে যদি আবার এই নকশাগুলি প্রণয়ন করতে হয় তখন যেন তার ফলাফল অনেকটা একই রকম হয়। এরপরে হচ্ছে যথার্থতা বা ভ্যালিডিটি। ভ্যালিডিটিটা কি? যথার্থতা আমরা জানি যে কোনো একটি গবেষণা যখন করতে যাই তখন গবেষণাটি যে বিষয়টিকে নিয়ে করা হয় এবং গবেষণা প্রাপ্ত ফলাফল যদি সেই বিষয়টির সাথে সম্পৃক্ত বা বিষয়টির সাথে মিল থাকে তখনই তাকে যথার্থ বলা হয়ে থাকে। অর্থাৎ যেমন আমরা যদি বুদ্ধি পরিমাপ করতে চাই এবং সত্যিকার অর্থে দেখা যায় যে এই গবেষণাটি যদি বুদ্ধি পরিমাপ করে তখন তাকে আমরা যথার্থ বলবো। তাহলে যখন গবেষণার নকশা প্রণয়ন করব তখন এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে যেন নকশাটি অধিক যথার্থপূর্ণ হয়। এখন আলোচনা করব নিরপেক্ষতা নিয়ে। অর্থাৎ নিরপেক্ষ হচ্ছে যখন একটি ভালো বা উত্তম গবেষণা নকশা তৈরি করতে যাব তখন নকশাটি যেন নিরপেক্ষ হয়, অর্থাৎ পক্ষপাত দুষ্ট না হয়। নকশাটি যেন বস্তুনিষ্ঠ হয়, নকশাটি যেন ব্যক্তিনিষ্ঠ না হয়, অর্থাৎ বাইরে থেকে কোনো ধরনের কিছুর প্রভাব যেন নকশাটির উপরে না পড়ে, অর্থাৎ সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে কার্যকরণ সম্পর্ক। এই কার্যকরণ সম্পর্ক বিষয়টি কি? অর্থাৎ এই ক্ষেত্রে গবেষণার নকশার ক্ষেত্রে কোন ধরনের চল এবং এই চলের মধ্যে কী ধরনের সম্পর্ক বিরাজ করছে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা থাকতে হবে। অর্থাৎ এই কার্যকরণ সম্পর্ক হচ্ছে যে আমরা গবেষণার ক্ষেত্রে কোন ধরনের চল ব্যবহার করছি এবং সেই চলের ক্ষেত্রে একটি চলের প্রভাবে অন্য একটি চলের কোন ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে সেই বিষয়গুলিও উল্লেখ থাকতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎবাণী। অর্থাৎ ভালো নকশা অর্থাৎ ভালো গবেষণা নকশার ক্ষেত্রে অবশ্যই এই নকশাটি ভবিষ্যৎ বিষয়টি খেয়াল রাখতে হবে, অর্থাৎ ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে গবেষণা নকশাটি তৈরি করতে হবে। আমরা যে উদ্দেশ্যে গবেষণা নকশাটি তৈরি করব, গবেষণা নকশাটির পূর্বেই যেন আমরা তার একটা ভবিষ্যৎবাণী জানতে পারি, সেই বিষয়টির দিকে খেয়াল থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সর্বোচ্চ তথ্য প্রদান। অর্থাৎ গবেষণার নকশার ক্ষেত্রে নকশাটি এমন হবে যেন সেটি সর্বোচ্চ তথ্য প্রদান করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে সবগুলি পয়েন্টের ক্ষেত্রে দেখা যাবে যে এই ক্ষেত্রে সর্বোচ্চ তথ্য মানে হচ্ছে সঠিক যে সর্বোচ্চ তথ্য সেই তথ্যটি যেন নকশাটি দিতে পারে। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে নির্ভুলতা। নির্ভুলতা হচ্ছে গবেষণা নকশাটি এমনভাবে তৈরি করতে হবে, মানে এর বৈশিষ্ট্যের ভিতরে মানে এতটাই নির্ভুলতা থাকতে হবে যেন ভুলের পরিমাণ খুব কম থাকে, অর্থাৎ গবেষণা নকশাটি পরিপূর্ণভাবে নির্ভুল হয়। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে বাহ্যিক প্রভাব। বাহ্যিক প্রভাব হচ্ছে গবেষণা নকশাটি এমনভাবে তৈরি হতে হবে যেন সেই নকশাটির ক্ষেত্রে বাহ্যিক কোনো প্রভাব না পড়ে, অর্থাৎ বাহ্যিক কোনো প্রভাবের ফলে নকশাটি যেন কোনো কারণে এর সঠিক তথ্য দিতে না পারে বা সঠিক তথ্য দিতে যেন ভুল না হয় সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাহ্যিক কোনো প্রভাব যেন গবেষণা নকশাটির উপরে না পড়ে। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণ বলতে আমরা কি বুঝি? সাধারণীকরণ বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে একটি গবেষণা যখন করব তখন সেই গবেষণাটি যেই পরিবেশে যেভাবে করব সেই গবেষণাটি যদি অন্য একটি পরিবেশে করি তখন যেন তার ভিতরে সাদৃশ্য বা মিল থাকে, অর্থাৎ একই ধরনের বৈশিষ্ট্যগুলি থাকে তাদের ভেতরে। এটি হচ্ছে সাধারণীকরণ। অর্থাৎ এই নকশাটি এমনভাবে তৈরি হতে হবে যেন সেটি এক পরিবেশে যে ফলাফল পাবো সেটি যে কোনো পরিবেশে পড়লেও যেন সে একই রূপ তার প্রভাব বিস্তার করে। এটি হচ্ছে সাধারণীকরণ। এরপর হচ্ছে প্রয়োজনারিক্ততা। অর্থাৎ গবেষণাটি এরকম হবে যেন তার প্রয়োজনের অতিরিক্ত কোনো বিষয় তাতে সম্পৃক্ত না থাকে, অর্থাৎ গবেষণা নকশাটি যেন ঠিক তার প্রয়োজন ততটুকুই তথ্য প্রদান করে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে দক্ষতা। দক্ষতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে গবেষণার নকশাটি এমন হবে যেন সেক্ষেত্রে সময় কম এবং তার ক্ষেত্রে সময় এবং ব্যয় দুটো জিনিসই মানে খরচ যেন কম হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে দক্ষতার ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে প্রকল্প যাচাই।
এই গবেষণা নকশাটি তৈরি করার পূর্বেই এটির এমন একটি প্রকল্প নিতে হবে যেন সেই গবেষণা নকশাটির যে ফলাফল পাওয়া যায় সেটি যেন পূর্বের প্রকল্পের সাথে সঙ্গতি থাকে। অর্থাৎ গবেষণা নকশা তৈরি করার পূর্বেই তার ফলাফল সম্পর্কে আমরা একটি প্রকল্প বা আনুমানিক একটি প্রকল্প ধরে নিয়ে থাকব। আচ্ছা, এরপর হচ্ছে সঠিক তথ্য। গবেষণা নকশাটি এমন হবে যেন সেটি আমাদেরকে সঠিক তথ্য প্রদান করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে স্থায়ী ভুল এড়ানো। গবেষণা নকশাটি এমন হবে যেন এক্ষেত্রে কোনো স্থায়ী ভুল না থাকে, অর্থাৎ কোনো ভুল যেন সহজেই সেটিকে, যদি ক্ষুদ্র ভুল থেকে থাকে সেটি সহজেই এড়ানো যায়, সেই বৈশিষ্ট্যটিও বিদ্যমান থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ছকের আকৃতি। ছকের আকৃতি হচ্ছে গবেষণা নকশাটি এমনভাবেই তৈরি হতে হবে যেন তার ক্ষেত্রে ছকের আকৃতি থাকে, অর্থাৎ গবেষণা নকশার ক্ষেত্রে সেটি বর্ণনামূলক হলে গবেষণা নকশাটি উত্তম নকশা বা ভালো নকশা হবে না। অর্থাৎ গবেষণা নকশা হতে হলে সেটি একটি ছকের মাধ্যমে হতে হবে। তার মানে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গবেষণা নকশার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দৈব ভুল। গবেষণা নকশাটি এমন হতে হবে যেন সেক্ষেত্রে দৈব ভুল না ঘটে, অর্থাৎ হঠাৎ কোনো ভুল বা দৈব কোনো ভুল যেন সহজেই এটিকে এড়ানো যায় বা বাদ দেওয়া যায়, সেই বিষয়টি থাকতে হবে। আচ্ছা, এবার পরীক্ষণ পাত্র। পরীক্ষণ পাত্র হচ্ছে যেটি সর্বশেষ বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমরা যেই নকশাটি প্রণয়ন করব গবেষণার জন্য, সেক্ষেত্রে আমরা যে পরীক্ষণ পাত্র নির্বাচন করব সেই পরীক্ষণ পাত্র যেন সেই গবেষণার জন্য উৎকৃষ্ট বা গবেষণার জন্য সঠিক হয়, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, একটি উত্তম বা ভালো নকশা তৈরি হতে গেলে উপরোক্ত বিষয়গুলি আমাদের থাকতে হবে। এই বিষয়গুলি ছাড়া আমরা একটি গবেষণা নকশাকে কখনোই ভালো বা উত্তম নকশা বলতে পারবো না। তাহলে উত্তম বা ভালো নকশা হতে হলে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে দেখো, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে আমরা কি জানতে পারলাম। ক বিভাগের জন্য এখানে অনেক প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলি বের করে নিবে। এক্ষেত্রে আমরা গবেষণা নকশা কি সেই বিষয়টি জানতে পারলাম। নকশার ক্ষেত্রে কি কি পর্যায় থাকে, যে 4টি পর্যায় থাকে সেই বিষয়গুলি আমরা জানতে পারলাম, এবং একটি ভালো নকশা বা উত্তম নকশার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলিও আমরা জানতে পারলাম। তোমাদেরকে আবারও বলছি, তোমরা গ বিভাগের জন্য যখন এই প্রশ্নটি আসবে যে একটি ভালো বা উত্তম প্রকল্পের উত্তম নকশার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সেক্ষেত্রে তোমরা এই 21টি পয়েন্টই লিখবে। কিন্তু খ বিভাগের জন্য যখন আসে তখন খ বিভাগের জন্য তোমরা 12 থেকে 13টি পয়েন্ট দিতে পারো এবং সে সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারো, এবং গ বিভাগের ক্ষেত্রে প্রতিটি পয়েন্টই উল্লেখ করবে কিন্তু বর্ণনাগুলি সংক্ষিপ্ত আকারে নিয়ে নিবে। তো আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।